25 এপ্রিল 2023 মহারাষ্ট্রের চন্দ্রপুর শহর। সকালের একদম সাধারণ দিন। চন্দ্রপুর সিটি পুলিশ স্টেশনে কর্মরত 45 বছর বয়সী হেড কনস্টেবল জয়ন্ত বাল্লাওয়ার প্রতিদিনের মতোই সময় মতো নিজের ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি ছিলেন খুব নিয়ম মেনে চলা একজন মানুষ। সব সময় ধরে কাজ করা, দায়িত্ব ঠিকভাবে পালন করা, এই জিনিসগুলোর জন্যই সবাই তাকে চিনত। সেদিন সকালেও একদম সবকিছুই স্বাভাবিক ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় তার শরীরে তেমন কোনো সমস্যাও বোঝা যায়নি। আর যদি সামান্য কিছু থেকেও থাকে, তিনি হয়তো সেটা গুরুত্ব দেননি, কারণ তার কাছে দায়িত্বটাই ছিল সবার আগে। সেদিন তার ডিউটি ছিল স্থানীয় কালেক্টরের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায়, একটি গুরুত্বপূর্ণ পোস্টে। ডিউটিতে পৌঁছানোর পর প্রথম কয়েক ঘন্টা সবকিছুই ঠিকঠাক চলছিল, সবকিছুই ছিল একদম স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই সেই স্বাভাবিক ছন্দ ভেঙে গেল। এক মুহূর্তের মধ্যে সবকিছুই বদলে গেল। কর্তব্যরত অবস্থাতেই হঠাৎ করে জয়ন্ত বাল্লাওয়ারের শরীর খারাপ লাগতে শুরু করে। তিনি প্রচণ্ড অস্বস্তি অনুভব করতে থাকেন। তার মুখের ভাব বদলে যায়। কিন্তু আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় একটি বড় ঘটনা। হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে সরাসরি মাটিতে পড়ে যান। তার এই হঠাৎ করে পড়ে যাওয়া চারপাশে হুলুস থুলুস পড়ে যায়। সবাই দৌড়ে চলে আসে তার কাছে। সহকর্মীরা এক সেকেন্ডও দেরি না করে তাকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং তাকে দ্রুত চন্দ্রপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে তখন শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। ডাক্তাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন। যা যা করা সম্ভব সব কিছুই করা হচ্ছিল, কিন্তু সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জয়ন্ত বাল্লাওয়ারের নিঃশ্বাস চিরতরে থেমে যায়। একজন সুস্থ কঠিন পুলিশ অফিসারের এভাবে হঠাৎ মৃত্যু সবাইকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। পুরো পুলিশ বিভাগে নেমে আসে শোকের ছায়া। তার পরিবারে নেমে আসে গভীর দুঃখ। এমনটা কেউ কল্পনাও করতে পারেনি। প্রথমে সবাই মনে করেছিল হয়তো এটা কোনো পুরনো শারীরিক সমস্যার জন্য হয়েছে, হয়তো হার্টের সমস্যা। এমনটাই সাধারণত হয় বলে সবাই ধরে নেয়। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়ে যায় না। প্রিয় দর্শক, এর পিছনে কি সত্যি শুধু শারীরিক অসুস্থতা লুকিয়েছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল অন্য কোনো অজানা রহস্য? ওয়েলকাম, আমি শাহিদ। আজকের ঘটনাটি এমন একটি বাস্তব গল্প তুলে ধরবে যা দেখার পর হয়তো আপনিও ভাববেন, মানুষকে দেখে সবসময় বোঝা যায় না তার ভিতরে কি লুকিয়ে আছে। কখনো কখনো চেনা মুখের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর অন্ধকার। এই কেসটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটা এমন একটি ঘটনা যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। যে জিনিসগুলো আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, সেগুলো নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই পুরো ঘটনাটি ঠিকভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রতিবারের মতো একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি খুব দ্রুতই আপনারা আমাদের এই ছোট্ট পরিবারটিকে 10,000 সদস্যের একটি বড় পরিবারে পরিণত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক আজকের ঘটনার আসল রহস্য। হাসপাতালের করিডোরে জয়ন্ত বাল্লাওয়ারের স্ত্রী এবং তার 19 বছর বয়সী মেয়ে আরজা। জয়ন্তজির হঠাৎ করে অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে ছুটে এসেছিলেন। তখনও তাদের মনে একটুখানি আশা ছিল, হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে, হয়তো ডক্টররা তাকে বাঁচিয়ে তুলবে। কিন্তু জরুরি বিভাগের সামনে সহকর্মীদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সেই আশাটা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করল। তাদের চোখের ভাষায় যেন সবকিছুই বলে দিচ্ছিল। কর্মরত চিকিৎসকরা যখন জয়ন্তজির মৃত্যুর খবরটি নিশ্চিত করলেন, তখন মুহূর্তের মধ্যেই পরিবারটির উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ল। সবকিছুই যেন এক সেকেন্ডের ভিতরে বদলে গেল। বাবার খুব আদরের মেয়ে আরজা আর তার মা দুজনেই ভেঙে পড়লেন কান্নায়। তাদের সেই কান্নায় হাসপাতালের করিডোর ভারী হয়ে উঠল। জয়ন্তর সঙ্গে কাজ করা পুলিশ সদস্যরাও এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। একজন সহকর্মীকে হারানোর কষ্ট তাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল। তবুও তারা শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। বিশেষ করে আর্যকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু সেই মুহূর্তে আর্য আর তার মায়ের কাছে কোনো সান্ত্বনার কথাই কাজ করছিল না।
তাদের কষ্ট এতটাই গভীর ছিল যে কোনো কথাতেই তা কমানো সম্ভব ছিল না। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো হার্ট অ্যাটাক, কারণ এমন হঠাৎ মৃত্যুর ক্ষেত্রে অনেক সময় এমনটাই হয়। তবে নিয়ম অনুযায়ী একজন পুলিশ সদস্যের এই ধরনের হঠাৎ মৃত্যুর পর ময়নাতদন্ত করা বাধ্যতামূলক। তাই এত শোকের মধ্যেও দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি শুরু করা হয়। সবাই অপেক্ষা করতে থাকলো রিপোর্টের জন্য। আর যখন ময়নাতদন্তের রিপোর্ট এলো, সেখানে হার্ট অ্যাটাকই মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছিল। জয়ন্ত বাল্লাওয়ারের হঠাৎ মৃত্যুতে তার সুন্দর করে গড়া সংসারটা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। একটা পরিবার যেখানে সবকিছুই ঠিকঠাক চলছিল, সেখানেই হঠাৎ করে নেমে আসে গভীর অন্ধকার। দিন কেটে যায়, রাত কেটে যায়, কিন্তু এই দুঃখ ভুলে সামনে এগোনো আরজা আর তার মায়ের জন্য একদমই সহজ ছিল না। বাবার অভাবটা আরজার জীবনে এক বড় শূন্যতা তৈরি করে দেয়। সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। যদিও বাইরে থেকে দেখলে মনে হতো সবকিছু হয়তো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম। একসময় মায়ের মনে চিন্তা আসে মেয়ের ভবিষ্যৎ নিয়ে। তিনি ভাবতে শুরু করেন মেয়েকে নতুন জীবনে নিয়ে গেলে হয়তো সে একটু ভালো থাকবে। এটা ভেবেই তিনি আরজার বিয়ের সিদ্ধান্ত নেন। অবশ্য আরজার আগে থেকেই একটি পছন্দের ছেলে ছিল, তার নাম ছিল আশিস শেডমাকে, এবং পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়ে যায়। নতুন জীবনের শুরুতে সবাই ভেবেছিল এবার হয়তো আরজা একটু স্থির হয়ে যাবে, তার জীবনে আবার স্বাভাবিকতা ফিরে আসবে। বিয়ের পর কয়েক বছর সবকিছুই শান্তভাবেই চলছিল, কোনো বড় সমস্যাও চোখে পড়েনি। সবকিছুই যেন ধীরে ধীরে ঠিক হয়ে আসছিল। কিন্তু 2026 সালের মার্চ মাসে হঠাৎ করেই সেই শান্ত জীবনে এক বড় ঝড় নেমে আসে। একটা ঘটনা সবকিছুই ওলট পালট করে দেয়। জয়ন্তজির মৃত্যুর প্রায় 3 বছর পর 28 মার্চ 2026 আশিস হঠাৎ করে রামনগর পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন। এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। সেখানে তিনি পুলিশ অফিসারদের সামনে এমন কিছু কথা বললেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। আশিস বলেন 3 বছর আগে জয়ন্তজির মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা কোনো হার্ট অ্যাটাকও ছিল না, বরং এটা ছিল একটি পরিকল্পিত। এই কথা শুনে সবাই যেন অবাক হয়ে যায়। আশিসের কথা মতো জয়ন্তজিকে খুব শক্তিশালী একটি বিষ খাইয়ে মারা হয়েছিল, একটা ভয়ঙ্কর পরিকল্পনা। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা ছিল কে এই কাজ করেছে। এই প্রশ্নের উত্তরে আশিস পুলিশকে জানায় সেই বিষ মিশানো পানীয়টি জয়ন্তজিকে অন্য কেউ দেয়নি, তার নিজের মেয়ে আরজা নিজের হাতে খাইয়েছিলেন সেই বিষ। এই কথা শোনার পর পুরো পুলিশ বিভাগ স্তব্ধ হয়ে যায়। কেউ যেন বিশ্বাসই করতে পারছিলেন একজন মেয়ে, সেও আবার নিজের বাবাকে এভাবে শেষ করে দিতে পারে। এই প্রশ্নটা এবার সবার মনে ঘুরতে থাকে। আর যদি সত্যি বিষ খাইয়ে মারা হয়ে থাকে, তাহলে ময়নাতদন্তের রিপোর্টে কেন কিছুই ধরা পড়ে? কেন সেখানে কোনো বিষের চিহ্ন পাওয়া যায়? এই রহস্যটা যেন আরও ঘন হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই অন্ধকার সত্যটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও কয়েক বছর আগে। আরজার ছোটবেলার সময় তার জীবন কিভাবে বদলাতে শুরু করেছিল সেটাই আমাদেরকে বুঝতে হবে। আরজা বাল্লাওয়ার ছিলেন তার বাবা জয়ন্ত বাল্লাওয়ারের একমাত্র সন্তান। তাই ছোটবেলা থেকেই সে ছিল সবার খুবই আদরে, বাড়ির সবার চোখের মণি। জয়ন্তজি পুলিশে কাজ করলেও বাড়ির ভিতরে তিনি ছিলেন একজন নরম মনের বাবা। মেয়ের জন্য তার ভালোবাসার কোনো অভাব ছিল না। আরজার ছোট ছোট চাওয়া আর ছোট জেদ সবকিছুই তিনি হাসি মুখে মেনে নিতেন। মেয়ের মুখে হাসি দেখেই যেন তার সব কষ্ট দূর হয়ে যেত। পড়াশোনাতেও আর্য বেশ ভালো ছিল এবং সে মন দিয়ে পড়াশোনাও করত। অবশ্য পরে সে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করে। কিন্তু এই ভালো দিকের পাশাপাশি তার স্বভাবে একটা জেদ ভাব ছোটবেলা থেকেই ছিল। সে যেটা চাইতো সেটাই পেতে হবে, এমন একটা মনোভাব ধীরে ধীরে তার তৈরি হচ্ছিল। এর একটা বড় কারণ ছিল তার বাবার অতিরিক্ত আদর। জয়ন্তজি তার মেয়েকে এতটাই ভালোবাসতেন যে তাকে কখনো কড়া করে বকাঝকা বা নিয়ন্ত্রণ করা হয়নি। ফলে আরজার মনে একটা ধারণা তৈরি হয়ে যায় সে যা চাইবে সেটাই ঠিক, এবং এভাবেই সে বড় হতে থাকে। আর যখন সে একটু বড় হয় তখনই তার জীবনে আসে আশিস শেডমাকে। আশিস তখন কোনো কাজ করত না। সে নিজের বাবার মৃত্যুর পর পুলিশের চাকরির জন্য আবেদন করে অপেক্ষা করছিল। আরজা এবং আশিসের সম্পর্কটা প্রথম দিকে ছিল চুপি চুপি, বাড়ির সবাইকে না জানিয়ে।
যে বয়সে আরজার নিজের পড়াশোনা করা আর ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা, সেই সময় সে আশিসের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে। ধীরে ধীরে তাদের সম্পর্কটা গভীর হয়ে যায়। আর এই পরিবর্তনটায় জয়ন্তজির চোখ এড়িয়ে যায়নি। তিনি তো পুলিশে কাজ করতেন, মানুষের আচরণ বুঝতে তার খুব একটা সময় লাগেনি। তিনি বুঝতে পারেন তার মেয়ে এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে যার ভবিষ্যৎ অনিশ্চিত, আর সেই সম্পর্কটা তার মেয়ের জন্য ভালো নাও হতে পারে। এটা নিয়েই তিনি চিন্তিত হয়ে পড়েন। এভাবেই সময় এগোতে থাকে। আরজা তার পড়াশোনাও শেষ করে, কিন্তু এর মধ্যেই সমস্যা বাড়তে শুরু করে। যখন জয়ন্তজি সরাসরি এই সম্পর্কের বিরুদ্ধে কথা বলেন, তখন থেকেই বাবা মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। আগে যেখানে তাদের সম্পর্ক ছিল খুব ভালো, সেখানে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। জয়ন্তজি চাইতেন তার মেয়ে ভালোভাবে নিয়ম মেনে জীবন কাটাক, কিন্তু আরজার কাছে তার বাবার এই কথা আর নিয়ন্ত্রণ ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল তাকে আটকে রাখা হচ্ছে। যে বাবা এতদিন তার সব ইচ্ছা পূরণ করেছেন, সেই বাবার একটি না সে মেনে নিতে পারছিল না। একদিকে আশিসের প্রতি তার অগাধ টান, আর অন্যদিকে বাবার কঠোর নিষেধ। এই দুটোর মাঝে পড়ে আরজার ভিতরে এক ধরনের জেদ জন্ম নিতে থাকে। এই জেদই ধীরে ধীরে তাকে অন্ধ করে দিতে শুরু করে। সে ভাবতে থাকে তার আর আশিসের সম্পর্কের মাঝে একমাত্র বাধা তার বাবা। আর এই ভাবনা থেকেই তার মনে তৈরি হতে থাকে এক ভয়ঙ্কর চিন্তা, যা ধীরে ধীরে একটা খারাপ পরিকল্পনায় বদলে যায়। এক সময় যে সম্পর্ক ভালোবাসার ছিল, তা জেদের কারণে বদলে গিয়ে রাগ আর প্রতিশোধে পরিণত হয়। আর ঠিক এভাবেই ধীরে ধীরে তার কাছে চলে আসে সেই অভিশপ্ত দিন, যে দিনটা জয়ন্ত ভাল্লোয়ারের জীবনের শেষ সকাল হয়ে উঠতে যাচ্ছিল। 2023 সালের এপ্রিল মাস। এই সময়ে আরজা পুরো বিষয়টা স্পষ্ট বুঝে যায়। সে বুঝতে পারে তার বাবা জয়ন্ত ভাল্লোয়ার বেঁচে থাকতে আশিসের সাথে তার সম্পর্ক কোনোদিনও ঠিকমতো এগাবে না। বাবার কড়া নজর আর নিয়ম মানার চাপ তার কাছে অসহ্য হয়ে উঠছিল। যে ভালোবাসা আর নিরাপত্তা তার বাবা তাকে দিতেন, সেটাই এখন তার কাছে বাধা মনে হতে শুরু করে। সে ভাবতে থাকে বাবা থাকলে সে নিজের মতো করে জীবন কাটাতে পারবে না। আর ঠিক এই চিন্তা থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। আরজা আর তার বয়ফ্রেন্ড আশিস মিলে এমন একটা পরিকল্পনা করে যা ভাবলেও গা শিউরে ওঠে। তারা ভাবে জয়ন্তজিকে চিরদিনের জন্য সরিয়ে দিতে হবে, কিন্তু এটা করা মোটেও সহজ ছিল না। কারণ জয়ন্ত নিজেই একজন পুলিশ ছিলেন, তাই যা করার খুব সাবধানেই করতে হতো। আশিস তখন এমন একটা বিষ খুঁজতে শুরু করে যা খেলে বাইরে থেকে দেখে মনে হবে হার্ট অ্যাটাক বা সাধারণ অসুস্থতা, মানে কেউ যেন সহজেই বুঝতে না পারে যে এটা হত্যা। এই কাজের জন্য আশিস তার একটা ছোট কাজিনকে ব্যবহার করে। ওই কাজিন থাকতো ভদ্রবতী নামে একটি জায়গায়। আর এরই মধ্যেই আশিসের পরিচয় হয় মন্টি, যাকে চৈতন্য নামেও ডাকা হতো। এবং ওই লোকটাই তাদেরকে একটা মারাত্মক বিষ জোগাড় করে দেয়। মাত্র 5,000 টাকার বিনিময়ে সে একটা বিষের ক্যাপসুল দেয় তাকে। একটা ছোট্ট জিনিস, কিন্তু যার ক্ষমতা ছিল একটা জীবন শেষ করে দেওয়ার মতো। এরপর আসে সেই দিন, 25 এপ্রিল 2023। সকালটা অন্য দিনের মতো সাধারণভাবেই শুরু হয়েছিল, কিন্তু এই সাধারণ সকালের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর খেলা। আর যা সেদিন একটা চালাক বুদ্ধি নেয়। সে জানতো বাবাকে সন্দেহ না করাতে হলে তাকে ভালোবাসা দেখাতে হবে। তাই সে হঠাৎ করেই খুব আদুরে হয়ে যায়। বাবার সাথে মিষ্টি করে কথা বলতে শুরু করে। এমনভাবে কথা বলছিল যেন সে নিজের ভুল বুঝতে পেরেছে, যেন বাবাই তার সব কিছুই। জয়ন্তজি মেয়ের এই পরিবর্তন দেখে খুশি হয়ে যান। তিনি একবারের জন্য বুঝতে পারেননি এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে। এরপর আরজা নিজের হাতে বাবার জন্য নাস্তা বানায়। সবকিছুই একদম স্বাভাবিক, কিন্তু আসল ঘটনা তখনও বাকি। কিছুক্ষণ পর সে বাবার জন্য 1 গ্লাস মিল্কশেক বানিয়ে আনে। যখন জয়ন্তজি নিজের পোশাক ঠিক করছিলেন, তখন খুব সাবধানে আরজা সেই বিষের ক্যাপসুলটা মিল্কশেকের মধ্যে মিশিয়ে দেয়। সবকিছুই এত শান্তভাবে করে যে যেন কিছুই হয়নি। এরপরে সাধারণভাবেই সে ওই গ্লাসটা বাবার হাতে তুলে দেয়। ঠিক একইভাবে কোনো দ্বিধা না করেও জয়ন্তজি ভালোবেসে মেয়ের হাতের ওই বানানো মিল্কশেক খেয়ে ফেলেন। তিনি জানতেন না এটাই তার জীবনের শেষ পানীয়। সব শেষ করে তিনি হালকা হেসে ডিউটির জন্য বেরিয়ে যান। সবকিছুই তখনও স্বাভাবিক লাগছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা, যার কথা আপনারা আগেই শুনেছেন।
এই পুরো ঘটনাটি ঠিক যেমনভাবে তারা পরিকল্পনা করেছিল তেমনভাবেই এগোচ্ছিল। সব কিছুই যেন ঠিকঠাকই হচ্ছিল। কিন্তু আসল প্রশ্নটা এখানেই, 3 বছর পর হঠাৎ কি এমন হলো যে আশিস নিজেই পুলিশের কাছে গিয়ে সব কিছু স্বীকার করে দিল? কেন সে আর এই গোপন সত্যটা লুকিয়ে রাখতে পারল না? কি এমন বদল এসেছিল তার জীবনে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে আরো মন দিয়ে পরের অংশটা জানতে হবে। বাবার মৃত্যুর দুঃখ তখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই 2023 সালের শেষের দিকে আরজা আর আশিসের বিয়ে হয়ে যায়। সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ের পর তারা চন্দ্রপুরে একটি ভাড়া বাড়িতে তাদের নিজের মতো করে সংসার করতে শুরু করে। শুরুর দিকে দিনগুলো বেশ শান্ত এবং সুখের বলেই মনে হচ্ছিল। ছোট্ট ছোট্ট করে তারা নিজেদের মতো করে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিল। তাদের কোনো সন্তান ছিল না, কারণ তারা দুজনেই আগে থেকে নিজেদের কাজ এবং ভবিষ্যৎ ঠিক করতে চাইছিলেন। এদিকে আরজা তার বাবার মৃত্যুর পর পুলিশের চাকরির জন্য আবেদন করেছিল, কারণ এই ধরনের ক্ষেত্রে পরিবারের কাউকে একটা চাকরি দেওয়ার নিয়ম থাকে। সেই সুযোগটা কাজে লাগিয়েই সে আবেদন করে। 2024 সালের শেষের দিকে সে পুলিশের কনস্টেবল হিসাবে চাকরি পেয়ে যায়। তারপর শুরু হয় তার ট্রেনিং। সে ট্রেনিংয়ের জন্য বাইরে চলে যায়। অন্যদিকে আশিসও একইভাবে পুলিশের চাকরি পেয়েছিল। তার বাবার মৃত্যুর কারণেই সে এই সুযোগটা পেয়েছিল। কিন্তু আশিসের কাজের জীবন আরজার জীবনের মতো ছিল না। সে নিয়ম মেনে চলতো না, ঠিকঠাক কাজ করতো না। তার বিরুদ্ধে বারবার অভিযোগ আসতে থাকে। ধীরে ধীরে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষ পর্যন্ত 2025 সালের শেষের দিকে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনাটাই তাদের জীবনে একটা বড় মোড় নিয়ে আসে। এটাই তাদের সম্পর্ককে বদলে রেখে দেয়। আর ঠিক এই সময়ের মধ্যেই আরজা নিজের ট্রেনিং শেষ করে পুরোপুরি একজন পুলিশ কর্মী হয়ে ওঠে। সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। ঠিক তখন থেকেই তার আচরণ বদলাতে শুরু করে। সে বুঝতে পারে আশিস এখন বেকার। তার জীবনে সে আর কোনো সাহায্য করছে না, বরং একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। এরপরে ধীরে ধীরে আরজা আশিসকে এড়িয়ে চলতে শুরু করে এবং তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়েও ঝগড়া শুরু হয়। প্রায় তর্ক, মনোমালিন্য চলতে থাকে। আশিস বুঝতে পারে যে আরজা তাকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। সে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর এই জিনিসটাই তার ভিতরে রাগ জমাতে শুরু করে। তার মনে হতে থাকে যার জন্য সে এত বড় একটা অপরাধ করলো, সেই মানুষটাই আজ তাকে অস্বীকার করছে। এই ভাবনাটাই তাকে ভিতর থেকে কুরে কুরে খেতে থাকে। এদিকে একদিন আরজা রাগের মাথায় তাকে বলে ফেলে সে আর একজন বেকার ছেলের সঙ্গে থাকতে চায় না। আর এই কথাটাই আশিসের মনে গভীর আঘাত করে, তার আত্মসম্মানে লাগে। সে বুঝতে পারে তার হারানোর মতো আর কিছুই বাকি নেই, সবকিছুই শেষ হয়ে গেছে। আর ঠিক এই জায়গা থেকেই সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 2026 সালের মার্চ মাসে সে ঠিক করে সে একা ডুববে না। যদি তার জীবন নষ্ট হয় তাহলে আরজাকেও সে ছেড়ে দেবে না। এই রাগ আর জেদ থেকেই সে সরাসরি থানায় গিয়ে হাজির হয় আর 3 বছর আগের সেই ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ করে দেয়। সবকিছুই স্বীকার করে দেয় সে। যে সত্যটা এতদিন এই 3টে বছর সবার সামনে লুকানো ছিল, সেটাই এবার সামনে চলে আসে। যদি কোনোদিন তাদের সম্পর্ক না ভাঙতো তাহলে হয়তো এই সত্যটা কোনোদিনই বাইরে আসতো না। কিন্তু ভাগ্যের খেলায় সবকিছুই বদলে যায়। অবশ্য আশিস যখন এই চমকে দেওয়ার মতো সব কথা পুলিশকে বলতে শুরু করে, তখন পুলিশ আর এক মুহূর্ত দেরি করেনি। 28 মার্চ 2026 রামনগর থানার পুলিশ দ্রুত কাজ শুরু করে। আশিসের বলা তথ্যের উপর ভরসা করে তারা সরাসরি পৌঁছে যায় আরজার বাড়িতে। আর সেখান থেকেই আরজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অবশ্য শুধু আরজা নয়, এই ঘটনায় যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে একে একে গ্রেপ্তার করা হয়। আশিস নিজে, তার সেই ছোট কাজিন এবং যে লোকটা বিষ দিয়েছিল মন্টি ওরফে চৈতন্য, তাকেও গ্রেপ্তার করা হয়। এরপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। থানায় নিয়ে আসার পর আরজা প্রথম থেকেই সবকিছু অস্বীকার করতে থাকে। সে খুব শান্তভাবেই নিজের কথা ধরে রাখে। কোনোভাবেই সে দোষ স্বীকার করতে চাইছিল না। সে তার ট্রেনিংয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করে, পুলিশকে ভুল পথে চালানোর চেষ্টা করছিল। কিন্তু পুলিশের কড়া জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত আরজা সবকিছুই স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে বিষ দিয়ে খুন করেছি, আমি তাকে হত্যা করে ফেলেছি।
প্রিয় দর্শক, আরজা আর আশিসের এই ঘটনাটা আমাদের সমাজের একটা খুব অন্ধকার দিক সামনে এনে দেয়। যে বাবাকে একটা মেয়ের সবচেয়ে বড় ভরসা আর নিরাপদ জায়গা বলে মনে করা হয়, সেই বাবাই যখন নিজের সন্তানের হাতে বিষ খেয়ে মারা যায়, তখন সত্যি আমাদের নতুন করে ভাবতে হয়। আমরা আমাদের সন্তানকে অনেক ভালোবাসা দিয়ে বড় করি, তাদের সব চাওয়া পূরণ করার চেষ্টা করি, কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি তাদেরকে ঠিক ভুল বোঝার শিক্ষা দিতে পারছি? আমরা কি তাদেরকে আদেও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছি? আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এই ঘটনার জন্য কি শুধুই আরজা দায়ী, নাকি এর পিছনে আমাদের পরিবার আর সমাজেরও কিছু ভুল রয়েছে? অনেক সময় আমরা দেখি ছোটবেলা থেকে কোনো বাধা না দিয়ে সব কিছুই সহজে পেয়ে গেলে বাচ্চাদের মধ্যে একটা জেদ তৈরি হয়। সে ভাবতে শুরু করে সে যেটাই চাইবে সেটাই হবে, আর এই ধরনের ভাবনাটাই অনেক সময় বড় হয়ে একটা বিপদ ডেকে আনে। তখন সে ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারে না। তাই প্রশ্নটা এখানেই, ঠিকমতো শিক্ষা আর ভালো মন্দ বোঝার অভাব কি আজ এমন একটা ঘটনা ঘটার কারণ? একজন পড়াশুনো জানা বুদ্ধিমান মেয়ে কিভাবে নিজের বাবাকে মারার মতো সিদ্ধান্ত নিতে পারে? এটা কি শুধুই তার দোষ, নাকি এর পিছনে সত্যি সত্যি আমাদের সমাজের কিছু দায় আছে? আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।